কি করবো, উপায় নাই। আমি সকালে অলরেডি একটা হসপিটাল থেকে ঘুরে এসেছি, ভর্তি করতে পারিনি। আমরা চাচ্ছিলাম ভর্তি করাইতে আর কি, ভর্তি করা কই সিট নাই। করোনা হাসপাতালের বারান্দায় যেন এক একটি ওয়ার্ড, সিট খালি হওয়ার আশায় সেখানেই চলছে চিকিৎসা। ইমার্জেন্সি রোগী ভর্তি করাইতে হবে, এই জন্য তো নিয়ে আসছে অনেক দূর থেকে। টিকিট কাটা হয়েছে, দেন বলছে যে অপেক্ষা করতে, নাম ধরে ডাক দিবে তখন যাবে। রোগীর চাপ বেশি হওয়ার কারণে সবার জন্য একটু কষ্টকর। নর্থ সিটি কর্পোরেশন বৃহৎ আইসিইউ ব্যবস্থা করা হচ্ছে 200 বেডের। এটাও অপ্রতুল হয়ে যাবে কোনো এক সময় যদি কিনা আমরা সংক্রমণটা রোধ না করতে পারি। গণপরিবহন চালু হওয়ায় রাজধানী ফিরেছে আগের রূপে। বিভিন্ন স্থানে মার্কেট খোলার দাবিতে আজও মানববন্ধন। আমাদের মার্কেট খুলে দেন, আমরা স্বাস্থ্যবিধি মাইনা মার্কেট পরিচালনা করতেছে। যানবাহন চলাচল করছে, আমাদের মার্কেটটা যেন সীমিত সময়ের জন্য হলেও খোলা রাখে তারা। 6 থেকে 8 ঘন্টার জন্য খুলে দিলে আমরা এই 30,000 মানুষের 30,000 পরিবার রক্ষা পাবো। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বছরের পর বছর ঝুঁকি নিয়ে চলছে ফিটনেসবিহীন ছোট ছোট লঞ্চ। নির্মাণের সময় মানা হচ্ছে না বিআইডব্লিউটি এর নির্দেশনা, আধুনিক নৌযান নামানোর পরামর্শ। এবং সাজেক ও মিজোরামকে যুক্ত করতে হচ্ছে সেতু। আছে ইমিগ্রেশন চালুর পরিকল্পনা। বাড়বে আমদানি রফতানি, বিপুল সংখ্যক ভারতীয় পর্যটক আসার সম্ভাবনা। একটি সিটের জন্য অপেক্ষায় থাকতে থাকতে হাসপাতালের বারান্দায় যেন ওয়ার্ডে রূপ নিয়েছে কুর্মিটোলায়। সেখানেই চলছে চিকিৎসা। আর বাড়তি এই চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে অনলাইনে রেজিস্ট্রেশন করায় ভোগান্তি কমেছে করোনা পরীক্ষায়। নজরুল ইসলাম লড়ছেন করোনার সঙ্গে। কুষ্টিয়া থেকে ঢাকায় এসে কয়েক ঘন্টা ধরে অপেক্ষা একটি সিটের জন্য। অক্সিজেন লেভেল নেমেছে 90-এর নিচে, তাই কুর্মিটোলা হাসপাতালের বারান্দাতেই চলছে অক্সিজেন দেওয়ার কাজ। এমন অপেক্ষায় আছেন আরও কয়েকজন। সময় গড়ায় বাড়তে থাকে রোগী। 11টা নাগাদ হাসপাতালের বারান্দায় যেন ওয়ার্ডে পরিণত। 7 জন রোগীর চলছে অক্সিজেন দেওয়ার কাজ। রোগী হতে ইমার্জেন্সি রোগী ভর্তি করাইতে হবে, এই জন্য তো নিয়ে আসছে অনেক দূর থেকে। টিকিট কাটা হয়েছে, দেন বলছে যে অপেক্ষা করতে, নাম ধরে ডাক দিবে তখন যাবে। 4 তারিখে হঠাৎ শ্বাসকষ্ট রাত্রিবেলা থেকে, তারপর কুষ্টিয়ায় ভর্তি ছিল, আজকে আবার ওখান থেকে চলে আসলাম। সিট নাই আর কি, তা আমরা ওয়েট করতেছি, দেখি হয় যায় কিনা, তাই আর কি দাঁড়ায় আছে। বহির্বিভাগের পাশাপাশি অপেক্ষায় থাকা রোগী সামলাতেও বেগ পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। রোগীর চাপ বেশি হওয়ার কারণে সবার জন্য একটু কষ্টকর। এরা কেউ বসে নাই, আর এরা সবাইকে সিরিয়ালি করছে, ভালোই করছে। এর থেকে আর ভালো কি করবে বলেন। তবে অনলাইন কিংবা মোবাইল ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন করায় ভোগান্তি অনেকটাই কমেছে করোনা টেস্টের ক্ষেত্রে। অনলাইনে যে রেজিস্ট্রেশন সিস্টেমটা, এটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে আর কি। সিরিয়ালটা মনে হচ্ছে একটু আরেকজন মেনটেন করা হয়নি আর কি সিরিয়ালটা, বাট প্রক্রিয়াটা স্মুথ। অনলাইনে করার কারণে এখানে পেশেন্টের যে একটা ভোগান্তি ছিল, ওটা থেকে পেশেন্টরা মুক্তি পাইছে আর কি। গত 1 সপ্তাহ ধরে প্রতিদিন দেশে করোনায় মৃতের সংখ্যা 50 জনের বেশি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী রাশেদ লিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। লিমন। ফয়সাল, এই মুহূর্তে রয়েছে কুর্মিটোলা হাসপাতালে। যে বিষয়টি দেখছিলাম রিপোর্টটিতে, আসলে সকালবেলা আমরা এখানে এসে যেটা দেখলাম যে হাসপাতালে যেহেতু শয্যা সংকট, যে পরিমাণ রুগী আসছে, আসলে সেই পরিমাণ রুগীকে হাসপাতালে ভর্তি করা সম্ভব হচ্ছে না। যে কারণে এখানে যারা অপেক্ষমান ছিলেন বা অপেক্ষমান এখনও রয়েছেন, তারা কিন্তু এইখানে বসেই যে হাসপাতালের এই বারান্দাতেই কিন্তু দেখছি আমরা অক্সিজেন নিচ্ছেন এবং একটি সিটের জন্য তারা অপেক্ষা করছেন। এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু কয়েকজনই বেশ কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করেছেন। কিছুক্ষণ আগেও কিন্তু বিশেষ করে 11টা থেকে 12টা নাগাদ এখানে বেশ কিছু রোগী ছিল, যাদের সবাই অক্সিজেন দরকার ছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এখানে যারা দেখছেন, দেখার পরে আসলে সবাইকে কিন্তু ভর্তি করে দিতে পারছেন না। তারা কিন্তু একটি সিট খালি হওয়ার অপেক্ষা করছেন। এখানে যারা
সিট খালি হচ্ছে না, যারা আগে আসছেন তাদেরকে আগে নিয়ে তাদেরকে সিটে দেয়া হচ্ছে, বাকিরা কিন্তু অপেক্ষা করছে। এমনই অপেক্ষা করতে করতে আমরা দেখেছি কিছুক্ষণ আগে কেউ কেউ আসলে অন্যত্র চলে গেছেন, অন্য হাসপাতালে চলে গেছেন একটি সিটের সন্ধানে। আবার অনেককেই আমরা দেখেছি একটি বিষয় কিন্তু যে তারা কিন্তু বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে, অর্থাৎ 4-5টি হাসপাতাল ঘুরে কুর্মিটোলা এসে এখানে অপেক্ষা করছেন। অর্থাৎ রাজধানী জুড়েই যে কোভিড রোগীদের যে একটি শয্যা সংকট প্রকট হয়েছে সেটি কিন্তু আসলে হাসপাতালগুলোতে আসলেই বোঝা যায়। এবং যেমনটি বলছিলাম যে সিট না পেয়ে এখানে কিন্তু বারান্দায় বসেই কিন্তু অনেকে সেবা নিচ্ছেন, এবং এতে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ বলি, চিকিৎসক বলি, তাদের কিন্তু আসলে কিছু করার নেই। তারা কিন্তু তাদের সাধ্যমতো করছেন। আমরা কিন্তু দেখছি এখানে কিন্তু যারা আছেন, যারা চিকিৎসা নিতে এসেছেন, তাদের কিন্তু আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি কিন্তু কুর্মিটোলা হাসপাতালে আউটডোরে চিকিৎসাও দেওয়া হচ্ছে। এই পাশটাতেই কিন্তু যারা আউটডোরে সেবা নিতে আসছেন, অর্থাৎ যারা ঠান্ডা জ্বর বা সন্দেহভাজন করোনা নিয়ে আসছেন, তাদেরকেও কিন্তু সেবা দেওয়া হচ্ছে, এবং তারা কিন্তু আসলে এখানে বসে প্রাথমিকভাবে চিকিৎসা নিচ্ছেন। এবং যাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় তাদেরকে কিন্তু আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, তারা সেগুলো নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু তাদের হাসপাতালে ভর্তি করার মতো তাদের কিন্তু অপেক্ষা করতে বলা হচ্ছে। একটি বেড বা একটি সিট খালি হওয়ার সাপেক্ষে তাদেরকে সেখানে রিপ্লেস করে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে দেওয়ার মতো তথ্য। ফয়সাল। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। যে কোনো মূল্যে করোনা সংক্রমণ রোধ করা না গেলে আইসিইউ শয্যা বাড়িয়েও লাভ হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত সভায় অনলাইনে যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। আমরা নর্থ সিটি কর্পোরেশনের একটি হাসপাতাল তৈরি করছি ওনাদের ফ্যাসিলিটিতে। সেখানে সর্ববৃহৎ আইসিইউ ব্যবস্থা করা হচ্ছে 200 বেডের, এবং প্রায় 900 বেড অন্য জেনারেল বেড হবে, অর্থাৎ 1200 বেড হবে। তো সেই কাজটিও আমরা করছি, কিন্তু আমরা জানি এটাও অপ্রতুল হয়ে যাবে কোনো এক সময় যদি কিনা আমরা সংক্রমণটা রোধ না করতে পারি। এদিকে সময় যত গড়াচ্ছে তত যেন ঢিলে ঢালা রূপ নিচ্ছে করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ। তৃতীয় দিনে সরকারি ঘোষণায় গণপরিবহন চালু হয় অনেকটাই স্বাভাবিক রূপে ফেরে রাজধানী সড়ক, বেড়েছে ট্রাফিক পুলিশের ব্যস্ততাও। তবে সংক্রমণ রোধে আরোপিত সরকারি বিধিনিষেধ মানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছিল না জোরালো কোনো উদ্যোগ। সড়ক জুড়ে গাড়ির দীর্ঘ সারি, এ যেন সম্পূর্ণ স্বাভাবিক একটি দিন, স্বাভাবিক কর্মব্যস্ততা। গত 2 দিন ব্যক্তিগত গাড়ির দখলে থাকলেও বুধবার সড়কের কর্তৃত্ব হাতে পায় গণপরিবহন। এদিন যানবাহনের পাশাপাশি সড়ক জুড়ে মানুষের সংখ্যাও ছিল অন্য যে কোনো স্বাভাবিক দিনের মতোই। তবে গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রাখার বিষয়টি মানতে দেখা গেছে অধিকাংশ বাসের ক্ষেত্রেই। বাস চলতেছে, এর আগে তো কালকে বাস পাওয়া যায়নি, আজকে খুব ভালো চলতেছে। কালকে আসছে এখানে সিএনজি করে যাতায়াত 300 টাকা খরচা করে, আজকে গণপরিবহন চালু হয়েছে, সেই অনুযায়ী একটু উপকার হয়েছে। বাস ছাড়ার জন্য আমার অনেক সুবিধা হয়েছে। আমি মিরপুর থেকে আজকে যাচ্ছি, 2 দিন পর আজকে আবার যাচ্ছি আর কি। তবে বরাবরের মতোই অতিরিক্ত ভাড়ার অভিযোগ ছিল সাধারণ যাত্রীদের। ভাড়ার জায়গা যে জায়গায় আসতাম 5 টাকা, এই জায়গায় ভাড়া হলো 15 টাকা। লকডাউন ঘোষণার পরে যাত্রী বাড়িতে চলে গেছে, আগের মতো যাত্রী তেমন নাই। এদিকে সংক্রমণ রোধে সাধারণ মানুষের অবাধ চলাচল নিয়ন্ত্রণে ছিল না তেমন কোনো উদ্যোগ। বিনা প্রয়োজন কিংবা অপ্রয়োজনীয় ঘরের বাইরে দেখা গেছে অনেককেই। এক্ষেত্রে সরকারি বিধি নিষেধ নিয়ে মানুষের ছিল মিশ্র প্রতিক্রিয়া। গাড়ি চলতেছে, যেমন আমরা গত বছর দেখেছি মার্চ মাসের পর থেকে লকডাউন ছিল, কোনো কিছুই চলতো না, তো সবাই ঢাকা শহরকে ভুতুড়ে নগরী নামে বলতো তখন। কিন্তু ওই লকডাউনের সাথে এই লকডাউনের তো কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে রাজধানীর চকবাজার এবং বংশালে মাস্ক পরায় সচেতনতা তৈরিতে মাঠে ছিল ঢাকা জেলা প্রশাসক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। কোনো শপিং মলে যাচ্ছে, শপিং মলের যারা কাউন্টার ম্যানেজার, বিক্রয় কর্মী, তাদের মাস্ক পরা নাই। তো সরকারের প্রত্যাশা তো যে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলুক, তাহলে তো সমস্যা নেই, কিন্তু তারা তো সেটা করতেছে না। সরকারি প্রজ্ঞাপনে সারা দেশের সকল গণপরিবহন বন্ধ ঘোষণা করা হলেও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর ঘোষণায় বুধবার সকাল থেকে দেশের সকল সিটি কর্পোরেশন এলাকায় চলাচল শুরু করে গণপরিবহন। সড়ক জুড়ে যান চলাচল ও মানুষের অবাধ বিচরণ দেখে বোঝার উপায় নেই করোনার সংক্রমণ রোধে রয়েছে বেশ কিছু নির্দেশনা, বরং এ যেন সরকার আরোপিত কঠোর বিধিনিষেধের ঢিলে ঢালা সংস্করণ। এমন নির্দেশনায় করোনার সংক্রমণ রোধ কতটা সফল হবে সে প্রশ্ন কিন্তু থেকেই যায়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।
এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি এবং রাজশাহী সাহেব বাজারে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তাদের কাছে। ফয়সাল, করোনার সংক্রমণ রোধে সরকারের যে কঠোর বিধিনিষেধ তার এক ঢিলেঢালা সংস্করণ, সেটি কিন্তু আপনি পূর্ববর্তী প্রতিবেদনটিতেই দেখলেন। অর্থাৎ আজ আমরা দেখছি যে সংখ্যক গাড়ির চাপ, সেটি কিন্তু স্বাভাবিক দিনের মতোই বলা চলে। গত 2 দিন কিন্তু গাড়ি দখল বা সড়ক দখল করেছিল ব্যক্তিগত গাড়ি, কিন্তু আজকে আপনি জানেন গতকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এক ঘোষণা দিয়েছিলেন যে অফিস চালু রয়েছে সেই অফিসগামী সাধারণ মানুষের ভোগান্তি হ্রাসের জন্য গণপরিবহন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চালুর যে ঘোষণা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পুরো সড়কে আগের অবস্থা ফিরে এসেছে এবং এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরও কিন্তু আমরা সংখ্যা অনেকটাই বেশি দেখছি গত 2 দিনের তুলনায়। যেখানে আমরা জানি যে গত 24 ঘন্টায় কিন্তু সারা দেশে সর্বোচ্চ শনাক্ত অর্থাৎ 7,213 জন এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু সর্বোচ্চ অর্থাৎ 66 জন। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু করোনার সংক্রমণ বাড়ছে। তবে এই সংক্রমণ রোধে সরকারের তরফ থেকে যে কঠোর বিধিনিষেধ নেওয়া হয়েছিল সেই বিধিনিষেধ মানানোর ক্ষেত্রে যে মাঠ পর্যায়ে যাদের থাকার কথা ছিল সেরকম কাউকে কিন্তু আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। যেমনটা দেখেছিলাম গত 2 দিনেও কিছু সংখ্যক আমরা দেখেছিলাম সিটি কর্পোরেশন কিংবা র্যাবের পক্ষ থেকেও অভিযান ছিল। তবে আজ আমরা পেয়েছি পুলিশের তরফ থেকে মাস্ক বিতরণ করতে দেখেছি এবং ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে, সেখানেও কিন্তু মাস্ক নিয়েই তাদের কার্যক্রমটা বেশি ছিল। কিন্তু সাধারণ মানুষ বিনা প্রয়োজনে যাতে বের না হয়, সংক্রমণ রোধে যাতে সাধারণ মানুষের সচেতনতা বাড়ে, সম্পৃক্ততা বাড়ে, সেই বাড়ানোর কাজটি কিন্তু আমরা খুব একটা আমাদের চোখে পড়েনি। তবে আজকে আমরা যেসব গণপরিবহন দেখেছি সেই গণপরিবহনের যাত্রীর চাপ কিন্তু তেমন একটা ছিল না। এক্ষেত্রে যারা আমরা জানি যে সরকারের যে কঠোর বিধি নিষেধ বা লকডাউন পূর্ববর্তী সময় যেটা বলা হয়েছিল, তখনই কিন্তু অনেক মানুষ ঢাকা ছেড়ে চলে গিয়েছেন। ঢাকা ছেড়ে যারা গ্রামের চলে গিয়েছেন সে কারণে হয়তো আমরা মনে করছি যে গণপরিবহনে যাত্রী চাপ কিছুটা কম এবং সেক্ষেত্রে আমরা দেখছি অধিকাংশ গণপরিবহন আজ কিন্তু একটি আসন ফাঁকা রেখে অর্থাৎ অর্ধেক আসনে যাত্রী তোলা হচ্ছে। তবে হ্যান্ড স্যানিটাইজার কিংবা স্বাস্থ্যবিধি মানার অন্য দিকগুলো কিন্তু তেমন একটা মানা হচ্ছে না। একটু জানবো রাজশাহীর খবর। রাজশাহীতে রয়েছেন সহকর্মী সাইফুর রহমান রকি। রাজশাহীর কি অবস্থা? বাপ্পি, আপনাকে ধন্যবাদ। রাজশাহীতেও করোনার যে পরিস্থিতি সেটি কিন্তু ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে, সেই চিত্রটি আপনাদের জানানোর চেষ্টা করব। বিশেষ করে রাজশাহীতে আজকে করোনা আক্রান্ত একজন রোগী মারা গেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া রাজশাহী মেডিকেলে ভর্তি আছে মূলত 46 জন রোগী এবং 40 জনের শরীরে কিন্তু সেই উপসর্গ রয়েছে করোনার। সব মিলে কিন্তু ক্রমেই এই সংখ্যাটি কিন্তু বাড়ছে। গত পরশুদিন রাজশাহীতে করোনা আক্রান্ত ছিল 99 জন, যার মধ্যে 375 জন কিন্তু তারা করোনা টেস্ট করিয়েছিলেন। তো সব মিলে এখন স্বাস্থ্যবিধি না মানলে এই পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করবে। সেটি আসলে স্বাস্থ্য সচেতন বা স্বাস্থ্য বিশেষ করে চিকিৎসকরা এটা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে আমাদের রাজশাহীর যে চিত্র সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। যদিও লকডাউন চলছে কিন্তু রাজশাহীর যে আরডিএ মার্কেট সেটি কিন্তু একেবারে খোলা রয়েছে এবং সেখানে কিন্তু কম বেশি ক্রেতাও আমরা দেখতে পাচ্ছি এবং সেটি কিন্তু সকাল 9টার পর থেকেই এই দোকানগুলো খোলা শুরু হচ্ছে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত সেটি খোলা রাখছে। পাশাপাশি যে গণপরিবহন যেহেতু সরকারের একটি সিদ্ধান্ত হয়েছে, যেহেতু রাজশাহীতে যে সিটিং সার্ভিস সেটি নেই, যে কারণে কিন্তু রাজশাহীর যে বাস মালিক শ্রমিক ইউনিয়ন তারা কিন্তু গতকাল বিকেলে একটি সিদ্ধান্ত নিয়েছে যে রাজশাহী যে 9টি উপজেলা রয়েছে তারা উপজেলা পর্যায়গুলোতে কিন্তু তাদের এই বাসগুলো সীমিত আকারে চলাচল করবে। পাশাপাশি অটো রিক্সা বা ট্রাক সেগুলো কিন্তু চলাচল করছে, আপনারা দেখছেন। এর মধ্যেও কিন্তু আমরা অনেককে দেখছি যারা কিন্তু মাস্ক ব্যবহার করছেন না বা স্বাস্থ্যবিধি না মেনেই কিন্তু তারা ঘোরাফেরা করছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো জোরালো আসলে যে অভিযান সেটি কিন্তু আমরা রাজশাহীতে সেই অর্থে দেখতে পাচ্ছি না, যে কারণে এই পরিস্থিতি এতটা বেশি ভয়াবহ আকার ধারণ করছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে নগরবাসী। অনেকে মাস্ক ব্যবহার করলেও কিন্তু তার মুখের নিচে তারা নামিয়ে রাখছেন। আবার অনেকে আমরা যারা বিশেষ করে পাড়া মহল্লায় আছে তারা বেশিরভাগই কিন্তু মাস্ক ব্যবহার এখনও শুরু করেননি। তো সব মিলিয়ে আসলে এমনটাই আসলে ছিল রাজশাহীর করোনার সর্বশেষ পরিস্থিতি। সহকর্মী সাইফুর রহমান রকি সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজশাহী সাহেববাজার থেকে। তারও আগে রাশেদ বাপ্পি যুক্ত হয়েছিলেন রাজধানীর শাহবাগ এলাকা থেকে, জানাচ্ছিলেন করোনা পরিস্থিতির সবশেষ খবর। সবখানেই ঢিলে ঢালা সরকারি বিধিনিষেধ, তাহলে কেন বন্ধ থাকবে শপিং মল মার্কেট? ব্যবসায়ীদের এই প্রশ্নের উত্তর মিলছে না কোথাও। মার্কেট খোলার দাবিতে বিক্ষোভের তৃতীয় দিন বুধবার নিউ মার্কেট এলাকার ফুটপাতে কিছু দোকান খুললেও
পুলিশের নির্দেশে পরে বন্ধ করে দেওয়া হয়। এদিকে শপিং মল খোলার দাবিতে রাজধানীর বসুন্ধরা শপিং মল আর যমুনা ফিউচার পার্কের সামনে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। গেল বছর করোনা মহামারীর কারণে ঈদ মৌসুম পুরোটাই ভেস্তে গেছে ব্যবসায়ীদের। এবছরও রমজান শুরুর আগেই বেড়েছে করোনার প্রকোপ। সরকারের বিধিনিষেধে বন্ধ হয়ে গেছে মার্কেট ও শপিং মল। এ অবস্থায় কয়েক ঘন্টার জন্য হলেও মার্কেট খোলা রাখার দাবিতে বসুন্ধরা শপিং কমপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্কের সামনে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। এ সময় তারা বলেন, রমজানে ব্যবসা করতে না পারলে টিকে থাকাই কঠিন হয়ে পড়বে তাদের জন্য। আমরা চাচ্ছি স্বাস্থ্যবিধি মেনে আমরা দোকানপাট খুলি। আমাদের পেটে ভাত না, এখন আমরা স্বাস্থ্যবিধি কিভাবে মানে আমাদের মার্কেট খুলে দেন? আমরা স্বাস্থ্যবিধি মাইনা মার্কেট পরিচালনা করতেছে। আমাদের মার্কেটটা 6 থেকে 8 ঘন্টার জন্য খুলে দিলে আমরা এই 30,000 মানুষের 30,000 পরিবার রক্ষা পাবো। গত বছরও কিন্তু বন্ধ ছিল, এবছর যদি লকডাউন বন্ধ থাকে তাহলে কিন্তু সবাই আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে। এদিকে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন সকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ফুটপাতের কিছু দোকান খুললেও পরে পুলিশের নির্দেশে সেগুলো বন্ধ হয়ে যায়। কর্মচারীরা জানান, তাদের বেতন বোনাস পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিউ মার্কেট, গাউসিয়া, চন্দ্রিমা সুপার মার্কেট সহ আশপাশের শপিং মলের দোকানপাট বন্ধ রয়েছে। অনেক মাল উঠেছি, এখন কি করবো না খুললে? আগের বছরও রোজার সময় লকডাউন ছিল, এখনো যদি না খুলে তাহলে আমাকে অনেক সমস্যা হবে না? সামনে ঈদ রমজান আইসা পড়ছে, এখন আমরা এর মধ্যে কিছু একটা করতেছি, নাহলে বেতনও পাবো না, বোনাসও পাবো না। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমরা আমাদের আবেদনটা পাঠিয়েছি। আগামীকালকে যে সভা আছে, আমরা আশা করছি আগামীকালকে একটি সুসংবাদ হয়তো আমরা পাবো। 5 এপ্রিল থেকে লকডাউন ঘোষণার পর রোজা ও ঈদ সামনে রেখে অন্তত 4 ঘন্টা শপিং মল খোলা রাখার দাবিতে বিক্ষোভ করে আসছে দোকান মালিক সমিতি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রূপল, ফয়সাল, আজকে সকাল থেকে কিন্তু আমি বিভিন্ন মার্কেটে গিয়েছি। সকালবেলা এই নিউ মার্কেট এলাকায় থেকে গিয়েছি, সেখানে দেখেছি যে এখানে কিন্তু মার্কেটগুলো খোলা নেই। এই পুরো জায়গাটিতে মার্কেট খোলা থাকলে কিন্তু জমজমাট একটা অবস্থা থাকে এবং মানুষজনের আনাগোনা এবং ভিড় থাকে প্রচণ্ড রকমের। তবে আজ কিন্তু সেরকম পরিস্থিতি নেই। তবে তারা গত কয়েকদিন আন্দোলন করেছেন, দাবি জানিয়ে আসছেন শপিং মল এবং দোকানগুলো খোলার জন্য, যদিও এখনও পর্যন্ত যেহেতু কোনো সিদ্ধান্ত হয়নি তাই শপিং মলগুলো বন্ধ আছে। একই দাবিতে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেছে তাদের ব্যবসায়ী এবং কর্মচারী যারা আছেন তারা। একই রকমের ভাবে বসুন্ধরা পাশাপাশি যমুনা ফিউচার পার্ক এবং ঢাকার বিভিন্ন জায়গায় তারা দাবি জানিয়েছেন যে এই লকডাউনের সময়টিতে তারা দোকানপাট খুলতে চান। যেহেতু গণপরিবহন খোলা হয়েছে, বইমেলা খোলা আছে বা অন্যান্য কার্যক্রম অনেকটাই স্বাভাবিকভাবেই চলছে, যদিও স্যানিটাইজেশন বা অন্যান্য যে অবস্থা সেই অবস্থাটি বিরাজ করেই কিন্তু তারপরে সবাই চলাফেরা করছেন। তবে সেটি লক্ষ্য রেখে যাতে বিপণী বিতানও খোলা রাখা হয় সেই দাবি নিয়েই কিন্তু তারা বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছেন কয়েকদিন ধরে। তবে কর্মচারী বা দোকান মালিকরা তারা বলছেন যে রোজা এবং এই যে সামনে যে ঈদ আছে সেই ঈদের সময়ের জন্য তারা যে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন সেই প্রস্তুতিতে কিন্তু তারা বেশ খানিকটা লগ্নি করেছেন এবং সেই লগ্নির টাকা যদি তারা বেচা বিক্রি করে না তুলতে পারেন তাহলে গত বছর তারা লকডাউনের সময় যে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবারও তাদের সেই ক্ষতির সংখ্যা থেকে যাবে। তো এমন একটি অবস্থার মধ্য থেকে এখনও পর্যন্ত দোকানপাট খোলেনি এবং তারা প্রত্যাশা করছেন যে আজকে কালকের মধ্যে যদি দোকানপাট খুলতে দেওয়া হয় তারা স্যানিটাইজেশন পদ্ধতি ব্যবহার করে এবং সরকারের যে বিধিবিধান আছে সেই বিধিবিধান মোতাবেকই তারা ক্রেতাদেরকে এখানের জনসমাগম এড়াতে যতটুকু সম্ভব তারা সেটুকু করার চেষ্টা করবেন। তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু গত কয়েকদিন ধরে বলা হচ্ছিল যে সীমিত সময়ের জন্য হলেও দোকানপাট খোলা রাখার বিষয় এবং একই সুরে সুর মিলিয়েছেন এখানকার যে দোকানপাট মালিক সমিতি যারা আছেন তারাও কিন্তু বলছেন যে পুরো সময় না হলেও অন্তত দিনের একটা নির্দিষ্ট সময়ের জন্য হলেও যাতে দোকানপাট খোলার জন্য তাদেরকে ব্যবস্থা করা হয়। তো এখন পর্যন্ত নিউ মার্কেটের সামনে থেকে এইটুকু ছিল সবশেষ খবরাখবর। সহকর্মী সানবীর রূপল সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে। এদিকে রাইড শেয়ারিং সেবা বন্ধ রাখার প্রতিবাদে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ করেছেন চালকেরা। সকালে মগবাজার মোড়ে কয়েকশো রাইড শেয়ারিংয়ের চালক জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা 1 ঘন্টারও বেশি সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় দেখা দেয় তীব্র যানজট। এক পর্যায়ে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এছাড়া খিলক্ষেত মোড়ে রাস্তা আটকে বিক্ষোভ করেন চালকেরা। এতে করে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট। এবার প্রায় অচেনা গন্তব্য মিজোরামে নতুন ইমিগ্রেশন চালু করতে চায় বাংলাদেশ।
এজন্য বেছে নেওয়া হয়েছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক উপত্যকা। এতে কমবে দূরত্ব, বাড়বে পণ্যের আদান প্রদান, বিপুল সংখ্যক ভারতীয় পর্যটকও ভ্রমণ করবেন বাংলাদেশ। জুবাইর ফয়সালের রিপোর্ট। একটি নদী, এপারে যার নাম কর্ণফুলী আর ওপারে খাওতলাং তুইপুই। মাত্র 200 মিটার চওড়া এই নদী ভাগ করে দিয়েছে বাংলাদেশ আর ভারতকে। এখানেই একটি সেতু আর নতুন ইমিগ্রেশন চালু করে মেঘ পাহাড়ের সাজেক আর মিজোরামের জোড়া লাগাতে চায় বাংলাদেশ। আমাদের যাওয়া আসার রাস্তাটা খুলে দিতে হবে, যেমন বেনাপোল দিয়ে বা বিভিন্ন জায়গায় বর্ডার, সেই ইমিগ্রেশন পয়েন্ট করে আমাদের লোকরা যেন ওদের ওখানে যেতে পারে, ওরা যেন আমাদের এখানে আসতে পারে। মানচিত্রের রেখা বলছে এখন যদি কেউ সাজেক থেকে মিজোরাম যেতে চান কিংবা সেখান থেকে আসতে চান, তাহলে ডাউকি সীমান্ত হয়ে আসতে যেতে সময় লাগবে 22 ঘন্টার বেশি। অথচ একটা সেতু আর ইমিগ্রেশন এই দূরত্ব নামাতে পারে মাত্র 1 ঘন্টায়। তাই বহুদিন ধরেই বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের উন্নতির সঙ্গে চট্টগ্রাম বন্দরও ব্যবহার করতে চায় মিজোরাম। আগ্রহী বাংলাদেশও। মিজোরামের ব্যবসায়ীরা বাংলাদেশের চিটাগাং পোর্ট ব্যবহার করে তারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে আপনার ওই সাজেক পর্যটন নগরীর কথা চিন্তা করে। আমাদের বাঙালি পর্যটকরা কিন্তু আমরা মিজোরামে পৌঁছে যাব এবং আমরাও কিন্তু মিজোরামের অর্থসামাজিক অবস্থার উপরে কিন্তু একটি প্রভাব ফেলতে সক্ষম হব। উত্তর পূর্ব ভারতের এই দেশগুলো আমাদের নেইবার, আমরা আমাদের সাহায্য তাদের করতে পারি, তারা আমাদের সাহায্য নিতে পারে। পাথর আছে যেটা ওদের অত্যন্ত জরুরি আমাদের ডেভেলপমেন্টের জন্য। ওদের একটা বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওরা ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন দরকার পড়ে না, সেই অথরিটি তাদেরকে দেওয়া আছে। অর্থনীতিবিদরা বলছেন সম্ভাব্য সব সুযোগ কাজে লাগানোর জন্যই শুধু বাংলাদেশ নয়, আগ্রহী হতে হবে এ অঞ্চলের সবাইকেই। পুরো ইউরোপকে একটি দেশ মনে হয়, সাউথ এশিয়া থেকে এই ব্যারিয়ার্সটা কিন্তু অনেক বেশি। এই অঞ্চলেও কিন্তু এই ট্রাস্টের জায়গাটা যে ঘাটতি আছে, সেই ট্রাস্টের জায়গাটা আমাদের বিল্ড আপ করতে হবে। 4156 কিলোমিটারের বিশাল সীমানা ভাগাভাগি করেছে বাংলাদেশ ভারত, যার মধ্যে মিজোরামের সঙ্গে 380 কিলোমিটার। দুদেশের মধ্যে চালু স্থলবন্দর 12টি, যার একটিতে শুধুই পণ্য পারাপার হয়। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা হাসপাতালের বারান্দায় যেন এক একটি ওয়ার্ড, সিট খালি হওয়ার আশায় সেখানে চলছে চিকিৎসা। কোভিড পরীক্ষায় মোবাইল রেজিস্ট্রেশনে কমেছে ভোগান্তি। কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে গণপরিবহন চালু হয়, রাজধানী ফিরেছে আগের রূপে। বিভিন্ন স্থানে মার্কেট খোলার দাবিতে আজও মানববন্ধন। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ে।